প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আর্থিক বিবরণী সাজেশন টপ 10 সিকিউ তার ধারাবাহিক ক্লাস চলছে। তো আজকে আমাদের ক্লাস ষষ্ঠ, অর্থাৎ এর আগে আরও 5টি অঙ্ক আমরা করিয়েছি। আজকে হচ্ছে ষষ্ঠ নাম্বার, অর্থাৎ 6 নাম্বার অঙ্কটা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে যারা আর্থিক বিবরণী অনেক বেশি সংখ্যায় রয়েছে, অবশ্যই তুমি তাদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে। কেমন? তাহলে দেখো, আচ্ছা, আমাদের নদী লিমিটেড কুমিল্লা বোর্ড 2025-এর অঙ্কটা বলেছে। দেখো যে প্রথমেতে অনুমোদিত শেয়ার দেওয়া আছে 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 1 লক্ষ টাকা মূলধন নিবন্ধিত মূলধন মানে হচ্ছে অনুমোদিত শেয়ার। আচ্ছা, অনুমোদিত মূলধন। পরবর্তীতে আসি, দেখো শেয়ার মূলধন। দেখো শেয়ার মূলধন কার অংশ? শেয়ার মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। শেয়ার মূলধন হলো মালিকানা সত্ত্বের অংশ। তাহলে এটা কোথায় যাবে? মালিকানা সত্ত্বে যাবে। কল কবজা হচ্ছে একটি স্থায়ী সম্পদ, 20,000 টাকা। দালান কোঠা একটি কি বলতো? স্থায়ী সম্পদ, 1 লক্ষ টাকা। ক্রয় 90 এবং বিক্রয় হচ্ছে 1.5 লক্ষ টাকা। তাহলে দেখো, ক্রয় হচ্ছে 90,000। আমরা জানি ক্রয় হচ্ছে একটি কেমন হিসাব? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। এবং বিক্রয় হচ্ছে কেমন হিসাব? বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব। মজুত পণ্য 1/1/2024, অর্থাৎ বছরের শুরুতে যতটুকু পণ্য নিয়ে আমরা ব্যবসা আরম্ভ করি সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। সো প্রারম্ভিক মজুত পণ্য কত? 25,000 টাকা। আর প্রারম্ভিক মজুত পণ্য এটি হচ্ছে একটি ব্যয় হিসাব। কেমন ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। এরপর আসি প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায় হিসাব। প্রদেয় হিসাব হলো একটি চলতি দায় হিসাব। প্রাপ্য হিসাব আমরা জানি চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেট। আয়কর, রেয়া মিলের আয়করের সাথে সমন্বয়ের আয়করের কোনো সম্পর্ক থাকবে না। আগের একটু অঙ্কে তো আমি বলেছি, রেয়া মিলের আয়কর এবং আয়কর সঞ্চিতি এগুলো সংরক্ষিত আয় থেকে যোগ অথবা বিয়োগ হবে। সো আয়কর হচ্ছে কোম্পানির মুনাফার উপরে দেয়া হয়, অর্থাৎ আয়করটা সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। কেন? সংরক্ষিত আয় হচ্ছে যেখানে কোম্পানির প্রত্যেক বছরের মুনাফাগুলা কি থাকে? জমা থাকে বা সংরক্ষণ থাকে। সো আয়করটা কি করতে হবে? আয়কর হচ্ছে সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। সংরক্ষিত আয় থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এরপরে দেখো লভ্যাংশ হচ্ছে কোম্পানির যে অংশ, মুনাফার যে অংশ কোম্পানি ধরে রাখে, সংরক্ষণ করে, সেটা হচ্ছে সংরক্ষিত মুনাফা। ধরো 100 টাকা কোম্পানি প্রফিট করছে, 50 টাকা কোম্পানি ধরে রেখেছে, সেটা হচ্ছে সংরক্ষিত আয়। আর 50 টাকা কোম্পানি শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করেছে, এই বন্টনকৃত অংশটাই হচ্ছে ডিভিডেন্ড বা লভ্যাংশ। সো কোম্পানি লভ্যাংশ কোথা থেকে দেয়? সংরক্ষিত আয় থেকে দেয়। সো এটাও কি করতে হবে? সংরক্ষিত আয় থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কেমন? আয়কর কাকে দেওয়া হয়? আয়কর হচ্ছে সরকারকে দেয়া হয়। মুনাফার যে অংশ সরকারকে ট্যাক্স দিতে হয়। আর লভ্যাংশ হচ্ছে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডার মানে কোম্পানির যারা মালিক তাদের মধ্যে বন্টন করা হয়। আচ্ছা, মনে রাখবা, লভ্যাংশ হচ্ছে একটি প্রতি বা বিপরীত মালিকানা সত্ত্ব। এগুলো অ্যাডমিশন টেস্টে আসে। রক্ষিত আয় মানে সংরক্ষিত আয় 1/1/2024, অর্থাৎ সংরক্ষিত আয়ের প্রারম্ভিক যে 20,000 টাকা। মজুরি হচ্ছে 3,000 টাকা। মজুরি হচ্ছে একটি প্রত্যক্ষ ব্যয়, এটি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে, প্রত্যক্ষ ব্যয়। বিজ্ঞাপন খরচ হলো একটি পরিচালন ব্যয়। হাতে নগদ হচ্ছে একটি সম্পদ, চলতি সম্পদ। কেমন? অদাবিকৃত লভ্যাংশ বা দাবিহীন লভ্যাংশ একই কথা। সো এটি হচ্ছে একটি চলতি দায়। কেন চলতি দায়? অদাবিকৃত বা দাবিহীন লভ্যাংশ বিষয়টা কেমন? ধরো আমি একটা কোম্পানি, আমি যারা শেয়ার হোল্ডার ছিল, আমার কোম্পানির মালিক ছিল, আমি তাদেরকে লভ্যাংশ দিয়েছি। ধরো মিস্টার এক্স কে বা রহিম একজন আমার কোম্পানির মালিক ছিল, তাকে আমি লভ্যাংশ দিয়েছি। সো এই
মালিকানা অর্থাৎ এই লভ্যাংশর যে মালিকানা, এই মালিকানা সে দাবি করতে পারে না। দেখা গেছে একটা দীর্ঘ সময় আমি লভ্যাংশ দিলাম, বাট সে মালিকের কোনো খোঁজ নেই। আমি কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করলাম, বাট এই লভ্যাংশের যে মালিকানা সে দীর্ঘদিন যে দাবি করবে লভ্যাংশটা, সে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন। এই জন্য যে লভ্যাংশের পরিমাণের মালিকানা খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ দাবি এই লভ্যাংশের যে দাবি করবে সে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ধরনের লভ্যাংশ বলা হয় দাবিহীন লভ্যাংশ। অর্থাৎ এই ডিভিডেন্ড যে দাবি করবে, ক্লেম করবে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এটাকে আমরা সাময়িকভাবে চলতি দায়ে রাখি। কেন? কারণ অন্যের টাকা আমি রাখছি, অর্থাৎ যখন সে মালিক আসবে তখন কিন্তু আমাকে তাকে দিয়ে দিতে হবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় চলতি দায়। এটাকে আমাদের কোম্পানি কি করতে হবে? চলতি দায়, সাময়িকভাবে দায় হিসেবে এটা রাখতে হবে। কারণ দাবিহীন লভ্যাংশ, এটার যে মালিক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিধায় এটাকে সাময়িকভাবে কি রাখতে হবে? চলতি দায়ে রাখতে হবে। সো দাবিকৃত লভ্যাংশ হচ্ছে একটি চলতি দায়। সাধারণ সঞ্চিতি বিভিন্ন সঞ্চিতি এবং তহবিল গঠন করা হয় কোম্পানির মুনাফার একটি অংশ দিয়ে। সুতরাং এটি হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ। কেমন? বিক্রয় পরিবহন বা বহি পরিবহন, এটি হচ্ছে একটি পরিচালন ব্যয়। ওকে, আমাদের রেওয়া মিল পড়া শেষ। এবার হচ্ছে আমরা সমন্বয় পড়ব। সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, বাজার মূল্য কত? 35। আমরা রক্ষণশীলতা অনুযায়ী, এটা কিন্তু পরীক্ষায় আসবে, রক্ষণশীলতা সীমাবদ্ধতা অনুযায়ী সমাপনী মজুত পণ্যকে কম দেখাতে হবে। মোট কথা, মধ্য কথা হচ্ছে যে এখানে এই কথাটা একটু উল্লেখ করে রাখি, মনে রাখবা, নোট করে রাখবা। রক্ষণশীলতা অনুযায়ী চলতি সম্পদকে সর্বদা কম দেখাতে হবে। রক্ষণশীলতা অনুযায়ী চলতি সম্পত্তিকে কম দেখাতে হবে। আর সমাপনী মজুত পণ্যকে একটি চলতি সম্পদ, তাই চলতি সম্পদ থেকে কি দেখাতে হবে? কম দেখাতে হবে। এই দেখানোর কথা কে বলেছে? বলেছে রক্ষণশীলতা। কেমন? সো রক্ষণশীলতা সীমাবদ্ধতা অনুযায়ী সমাপনী মজুত পণ্য কোনটা নিতে হবে? তাহলে কোনটা নিব হচ্ছে আমরা 25,000 টাকা। এটা আমরা নিব না রক্ষণশীলতা অনুযায়ী। সো সমাপনী মজুত পণ্য এই কাজটা হবে দুইবার। একবার চলতি সম্পদে লিখতে হবে, আর একবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে। মজুরি 1,000 টাকা বকেয়া আছে। সো মজুরি 1,000 টাকা কি আছে? বকেয়া আছে। তো দেখো, বকেয়া মজুরি জাবেদা করলে কি হয়? মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। সো এটা মজুরির সাথে কি করতে হবে? যোগ করতে হবে। মজুরি একটি ব্যয় হিসাব, এখানে জাবেদার মধ্যে কি ডেবিট পাশে আছে, আর ডেবিট দ্বারা ব্যয় বৃদ্ধি পায়, সুতরাং মজুরির সাথে যোগ করতে হবে। আর বকেয়া মজুরি হচ্ছে একটি দায় হিসাব, ক্রেডিট দ্বারা দায় বৃদ্ধি পায়, সুতরাং এটি কোথায় যাবে বলো? চলতি দায় বৃদ্ধি করবে, অর্থাৎ চলতি দায়ে যাবে। তো আমরা একটু দাগ দিব সমন্বয়ের মধ্যে। তাহলে মজুরি, এই যে মজুরির সাথে দাগ আছে, অর্থাৎ মজুরির সাথে অ্যাডজাস্টিং কাজ আছে। অলিখিত ক্রয় 20,000 টাকা। অলিখিত ক্রয় মানে কি? অর্থাৎ পণ্য ক্রয় করেছি, হিসাবভুক্ত করিনি। পণ্য ক্রয় করেছি কিন্তু কি করিনি? হিসাবভুক্ত করিনি। আচ্ছা, আর সাধারণত সমন্বয়ের মধ্যে যে ক্রয় বিক্রয় বলা থাকবে, সেটা যদি কিছুই উল্লেখ না থাকে, সেটাকে ধারে ধরতে হবে। এই বিষয়টা একটু নোট করে রাখবা। নর্মালি আমরা জানি হলো যে পণ্য ক্রয় কিছু বলা না থাকলে জাবেদার সময় এটাকে আমরা নগদে ধরি। পণ্য বিক্রয় কিছু বলা না থাকলে সেটাকে আমরা নগদে ধরি। কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয়ে যদি কোনো ক্রয় অথবা বিক্রয় থাকে, সেই ক্রয় এবং বিক্রয় নগদে না ধারে কিছুই বলা না থাকলে অবশ্যই সেটি কিসে ধরতে হবে? ধারে ধরতে হবে। তাহলে অলিখিত ক্রয় এর জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব কি বলতো? ক্রেডিট। এখন কার সাথে যোগ হবে, কার সাথে বিয়োগ হবে, এইগুলা মুখস্থ করার কোনো দরকার নেই, বুঝে পড়তে হবে। কিভাবে বুঝে পড়বো ভাই? ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব। বলো, ক্রয় একটি কেমন হিসাব? ব্যয় হিসাব। ক্রয় কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। তাহলে ক্রয় যদি ব্যয় হিসাব হয়, ডেবিট দ্বারা ব্যয়টা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে ক্রয়ের সাথে বৃদ্ধি পাওয়া মানে কি? ক্রয়ের সাথে এটা যোগ করতে হবে। এবং প্রদেয় হিসাব হচ্ছে একটি দায় হিসাব। দায় ক্রেডিট দ্বারা কি হয়? বৃদ্ধি পায়। সুতরাং প্রদেয় হিসাবের সাথে এটি কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। তার মানে এটা দুটো কাজ, একটা কাজ হচ্ছে ক্রয়ের সাথে যোগ, আর একটা কাজ হচ্ছে প্রদেয় হিসাবের সাথে যোগ। তাহলে একটি ক্রয় হিসাবের সাথে যোগ, আর একটা হচ্ছে প্রদেয় হিসাবের সাথে যোগ। আচ্ছা,
তাহলে অলিখিত ক্রয়, এটার কাজ 2 বার গেল। এরপরে দেখো নিট মুনাফা 1000 টাকা, নিট মুনাফার 1000 টাকা, নিট মুনাফার 1000 টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। সো মুনাফার টাকা দিয়ে আমরা বিভিন্ন সঞ্চিতিতে বিভিন্ন তহবিলে স্থানান্তর করি। মুনাফার টাকা কোথায় গচ্ছিত থাকে? সংরক্ষিত আয়ে থাকে। সো এই 1000 টাকা কোথা থেকে আসবে? সংরক্ষিত আয় থেকে আসবে। তার মানে সংরক্ষিত আয় কমে যাবে এবং সঞ্চিতি তহবিল নামক যে ফান্ড আছে, বিষয়টা এরকম, সংরক্ষিত আয়ে টাকা আছে 5, এখান থেকে এই হচ্ছে একটা সঞ্চিতি, এই হচ্ছে সাধারণ সঞ্চিতি। সংরক্ষিত আয় এটা মালিকানা সত্ত্বের অংশ, সাধারণ সঞ্চিতি এটাও মালিকানা সত্ত্বের অংশ। তো আমরা কি করলাম, এই পকেট থেকে, এই বাম পকেট থেকে ডান পকেটে চলে আসলো, অর্থাৎ সংরক্ষিত আয় থেকে সাধারণ সঞ্চিতি স্থানান্তর হলো, এখান থেকে কমে গেল, তাই সংরক্ষিত আয় থেকে বিয়োগ। আর সাধারণ সঞ্চিতি আগে ধরে নিলাম কিছু একটা টাকা ছিল, তার সাথে আবার নতুন করে আবার স্থানান্তর হলো, তার মানে সঞ্চিতির সাথে এটা কি হবে? যোগ হবে। তাহলে কাজ হচ্ছে 2টা, সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। সো সংরক্ষিত আয়ের সাথে আমরা একটা দাগ দিই, সংরক্ষিত আয়ের সাথে দাগ দিই, সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে এবং সাধারণ সঞ্চিতি, এই যে সাধারণ সঞ্চিতির সাথে কি করতে হবে? যোগ করতে হবে। ক্লিয়ার? সো আমাদের এখন অঙ্ক করব। প্রথমে পরোক্ষ ব্যয়, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো পরোক্ষ ব্যয় অনেকে আমরা বুঝতে পারি না আসলে পরোক্ষ ব্যয় মানে কি বুঝিয়েছে বা কি চেয়েছে। সো এটা কিন্তু রেয়ামিল অধ্যায়ও আসে, ফার্স্ট পেপারে রেয়ামিল অধ্যায় আসে, পরোক্ষ ব্যয় নির্ণয় করো। সো পরোক্ষ ব্যয় নির্ণয় করতে যেটা বলেছে, এর মানে হচ্ছে খ নাম্বার পরোক্ষ ব্যয়। মনে রাখবা, পরোক্ষ ব্যয় যদি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে তুমি কি মনে রাখবা? 2টি ব্যয়ের কথা মনে রাখবা। 1 পরিচালন ব্যয়, কি ব্যয় বলো তো? পরোক্ষ ব্যয় হচ্ছে 1 পরিচালন ব্যয়, নাম্বার 2 হলো অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। তাহলে পরোক্ষ ব্যয় নির্ণয় করতে বললে তুমি আয় বিবরণীর মধ্যে যেগুলো পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয় এটাকে যোগ করে দেবা, সেটাই হবে পরোক্ষ ব্যয়। এগুলা কিন্তু রেয়ামিল অধ্যায় এখানে আসে, ক নাম্বারে আসে। যদি বলতো প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করো, যেমন কুমিল্লা বোর্ড 2024 সালে এই প্রশ্নটি এসেছিল আর্থিক বিবরণীর মধ্যে, যে প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করো। তোমাকে যখন প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করবে, তুমি সুন্দর মতো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবা। কি নির্ণয় করবা? বিক্রিত পণ্যের ব্যয়। তো এই দুটা প্রশ্ন বা এই দুটা জিনিস কিন্তু রেয়ামিল অধ্যায়ে আসে। তো যেহেতু রেয়ামিল অধ্যায়ে এসে থাকে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়। প্রত্যক্ষ খরচ যদি নির্ণয় করতে বলে, তুমি সুন্দর মতো কি করবা? তুমি সুন্দর মতো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করবা। পরোক্ষ ব্যয় যদি বলে, তাহলে ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণীর মধ্যে যে পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয় এর সমষ্টি যতগুলা পাবা, এটা যোগ করলেই সেটা হবে পরোক্ষ ব্যয়। ওকে, তাহলে খ নাম্বারে বিক্রিত পণ্যের ব্যয় এবং গ নাম্বারে রক্ষিত আয় বিবরণীর যে 28,500 টাকা ধরে কোম্পানির দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব নির্ণয় করো। দায় এবং শেয়ার হোল্ডারদের সত্ত্ব A=L+OE, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সো সম্পদ নির্ণয় করতে বলে নাই, শুধু কি নির্ণয় করতে বলছে? দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, তাহলে আসো আমাদের একদম শুরু থেকে একবার পড়বো, একবারের মধ্যে ক খ গ সব কমপ্লিট হয়ে যাবে। শেয়ার মূলধন, শেয়ার মূলধন কোথায় যাবে? মালিকানা সত্ত্বে যাবে। সো আমাদের গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে দেখো, গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরণী আংশিক। তো আমাদের কি করতে হবে? A=L+OE, আমাদের এইটুক নির্ণয় করতে হবে, এটার দরকার নেই। সো দায় ও মালিকানা সত্ত্ব, তো দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে আমাদের কি লিখতে হয়? শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব। শেয়ার হোল্ডারদের, কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডার, এর জন্য শেয়ার হোল্ডারদের সত্ত্ব। সো শেয়ার হোল্ডার সত্ত্বের মধ্যে প্রথমে যেটা লিখতে হয় সেটা হচ্ছে শেয়ার মূলধন, শেয়ার মূলধন লিখতে হয়। সো শেয়ার মূলধন হচ্ছে প্রথম অনুমোদিত শেয়ার, অনুমোদিত মূলধন, প্রতিটি ডট ডট অর্থাৎ 10 টাকা, এখানে ছিল 10 টাকা, 10 টাকা করে অনুমোদিত শেয়ার 10 টাকা করে, 10 টাকা মূল্যে 10,000 শেয়ারে বিভক্ত। অনুমোদিত শেয়ার 10,000,
তাহলে অনুমোদিত শেয়ার মূলধন হবে কত টাকা? 10 লক্ষ টাকা। অনুমোদিত শেয়ার মূলধন হবে 1 লক্ষ টাকা। অনুমোদিত শেয়ার মূলধন হচ্ছে কত? 1 লক্ষ টাকা। সো আমি এখানে লিখলাম অনুমোদিত শেয়ার মূলধন হচ্ছে কত? 1 লাখ। এই অনুমোদিত মূলধনকে ক্লজ মানে বন্ধ করে দিতে হবে, কারণ এটার কোনো ক্যালকুলেশন হবে না, লাগবে হচ্ছে ইস্যুকৃত মূলধন। তো আমরা লিখি ইস্যুকৃত বিলিখিত ও পরিশোধিত মূলধন। ইস্যুকৃত বিলিখিত পরিশোধিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের কতটি শেয়ার? অনুমোদিত শেয়ার হচ্ছে 8000 শেয়ার। অনুমোদিত শেয়ার হচ্ছে 8000। সো 8000 8 অক্ষে 8, তাহলে কত হবে? 8,80,000 টাকা। তাহলে অনুমোদিত শেয়ার মূলধন ইস্যুকৃত বিলিখিত বা পরিশোধিত শেয়ার মূলধন হচ্ছে ইস্যুকৃত বিলিখিত পরিশোধিত দিলেও হবে, পরিশোধিত মূলধন আরেক নাম, আদায়কৃত মূলধন। সো 80,000 টাকা হচ্ছে আমাদের শেয়ার মূলধন। এরপরে মালিকানা সত্ত্বের পরের শিরোনাম হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি উদ্বৃত্তর মধ্যে আমাদের যাবে হচ্ছে সাধারণ সঞ্চিতি বা সংরক্ষিত আয়ের সমাপনী যে সংরক্ষিত আয়ের সমাপনী যে, আচ্ছা আমরা সেটা লিখবো। সো আমাদের কাজ হচ্ছে একবার রেয়ামিল পড়ব শুরু থেকে শেষ পর্যন্ত, একবারে অঙ্ক শেষ। সো ডান, একটা লিখলাম। কল কবজা কোথায় যাবে? সম্পদ, কিন্তু আমাকে সম্পদ নির্ণয় করতে বলেনি, সুতরাং এটি কাটা। দালান কোঠা আমাকে সম্পদ নির্ণয় করতে বলেনি, কাটা। ক্রয় ও বিক্রয়, সো আমাদের খতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে, সো বিক্রয় যাবে না, আমাদের লাগবে হচ্ছে ক্রয়। সো ক্রয় কত টাকা বলো তো? ক্রয় হচ্ছে 90,000 টাকা। সো খ নাম্বারে আমরা যাই। খ, ক্রয়। ক্রয়ের সাথে দাগ আছে কিনা? ক্রয়ের সাথে দাগ আছে, তাই আমরা ক্রয়ের সাথে দাগ আছে, তাই আমরা হচ্ছে 1 নাম্বার কলামে লিখবো 90,000। দেখো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় শুরুতে কি যায়? প্রারম্ভিক মজুদ। সো আমরা একটু দেখবো যে প্রারম্ভিক মজুদ কোথায় আছে। মজুদ পণ্য কত টাকা? 25,000 টাকা। সো আমরা এটা একটু লিখবো 25,000 টাকা। প্রারম্ভিক মজুদ 25,000 টাকা, এটা হচ্ছে 2 নাম্বার কলামে যাবে। ওকে, এবার হচ্ছে ক্রয় ছিল কোথায়? এখানে ক্রয় ছিল। ক্রয় কত টাকা ছিল? 90। ক্রয়ের সাথে কি একটা সুন্দর দাগ আছে? দাগ থাকা মানে সমন্বয় কাজ আছে। কি কাজ আছে দেখি তো? অলিখিত ক্রয়। এই যে ক্রয়ের সাথে যোগ করতে হবে। অলিখিত ক্রয় কত টাকা? 20,000 টাকা। সো অলিখিত ক্রয় 20,000 টাকা। এটা কি করতে হবে? অলিখিত ক্রয় 20,000 যোগ করতে হবে ক্রয়ের সাথে। ক্রয়ের সাথে 20,000 টাকা কি করব? যোগ করব। একটাই দাগ আছে, তাই একবারই কাজ। যোগ অলিখিত ক্রয়। তাহলে 90 আর 10, 90 আর 20, 1,10,000 টাকা। কেমন? 1,10,000 টাকা। ওকে, মজুদ পণ্য আমরা লিখেছি, ক্রয় লিখেছি। প্রদয় হিসাব। প্রদয় হিসাব কোথায় যাবে? চলতি দায়। প্রদয় হিসাব কত টাকা আছে? 30,000 টাকা। সো আর্থিক অবস্থার বিবরণী গ নম্বরে যাব। প্রদয় হিসাব 30,000 টাকা। প্রদয় হিসাব 30,000 টাকা। এত ছোট হয়ে গেছে, জায়গাটা আরো বড় লাগতো। যেখানে লিখি ক্যালকুলার চলতি দায়, প্রদয় হিসাব, প্রদয় হিসাব এর সাথে কি হবে? অলিখিত ক্রয় যোগ করতে হবে। তো প্রদয় হিসাব কত টাকা ছিল? প্রদয় হিসাব ছিল 30, অলিখিত ক্রয় 20। 30 আর 20, 30 আর 20। সো প্রদয় হিসাব হবে 50,000 টাকা।
তাহলে প্রদেয় হিসাবকে চলতি সম্পদ লাগবে না, কারণ সম্পদ আমাদের নাই, নির্ণয় করতে লাগবে না। আয়কর, আয়কর কি করতে হবে? সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে। সো এখানে সংরক্ষিত আয় আমাকে নির্ণয় করতে বলেনি, দ্যাটস ওয়াই এটি যা লাগবে না। লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হয়, আমাদের লাগবে না, এটাও বাদ। রক্ষিত আয় কত টাকা? 20,000 টাকা। সো রক্ষিত আয় হচ্ছে 20,000, কিন্তু দেখো এখানে বলে দিছে রক্ষিত আয়ের সমাপনী যে ওটা হচ্ছে প্রারম্ভিক যে রেওয়া মিলে যেটা দেয়া আছে, রেওয়া মিলে যেটা দেয়া আছে সেটা হচ্ছে কি প্রারম্ভিক যে। সো সমাপনী যে কত? 28,500। সমাপনী যে হচ্ছে 28,500। সো সংরক্ষিত আয়ের যে হচ্ছে 28,500। এখানে সংরক্ষিত আয়ের সমাপনী যে যাবে, নট প্রারম্ভিক। রেওয়া মিলেরটা এখানে কেন গেল না? কারণ এখানে যাবে সংরক্ষিত আয়ের সমাপনী যে, প্রারম্ভিক জেরের সাথে নিট লাভ যোগ করতে হয় আর আনুষঙ্গিক বন্টন বিয়োগ করে যেটা পায় সেটা হচ্ছে সমাপনী জের। সুতরাং অঙ্কে বলে দিচ্ছে সমাপনী জের, সেটা আমরা লিখলাম। রেওয়া মিলেরটা কিন্তু আমরা লিখলাম না, কারণ রেওয়া মিলেরটা ওখানে হচ্ছে প্রারম্ভিক জেরটা দেয়া আছে, বিধায় আমরা ওটা লিখিনি। আচ্ছা, তাহলে রক্ষিতা ওকে। এরপরে মজুরি, মজুরি প্রত্যক্ষ ব্যয়। মজুরি হচ্ছে কি ব্যয়? প্রত্যক্ষ। তার মানে এটা খ নাম্বারে যাবে। মজুরি কত টাকা? 3,000 টাকা। মজুরির সাথে দাগ আছে। বকেয়া মজুরি কত টাকা? 1,000 টাকা। তাহলে মজুরি 3,000, এর সাথে বকেয়া কত টাকা? 1,000 টাকা। তাহলে টোটাল মজুরি হবে কত টাকা? 4,000 টাকা। তাহলে মজুরি 3,000, এর সাথে বকেয়া কত টাকা? 1,000 টাকা। আচ্ছা, এই 1,10,000 টাকা তুমি চাইলে এই 1 নাম্বার কলামেও রাখতে পারো। আচ্ছা, 3 আর 1 কত টাকা? 4,000 টাকা। 3 আর 1 কত? 4,000। আচ্ছা, এবার আসো, এই যে মজুরির সাথে, মজুরির সাথে সো মজুরির কাজ গেল। এবার হচ্ছে বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ কি? পরিচালন ব্যয়। আমাদের পরিচালন ব্যয় নির্ণয় করতে বলেনি, বিক্রিত পণ্যের ব্যয়, এটা বাদ। হাতে নগদ চলতি সম্পদ, এটাও বাদ। অদাবিকৃত লভ্যাংশ কোথায় যাবে? চলতি দায়ে যাবে। অদাবিকৃত লভ্যাংশ কত? 7,000 টাকা। সো অদাবিকৃত লভ্যাংশ 7,000 টাকা। অদাবিকৃত লভ্যাংশ কত টাকা? 7,000 টাকা। বা দাবিহীন লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশ 7,000 টাকা। সো এটাও শেষ। সাধারণ সঞ্চিতি কোথায় যাবে? হ্যাঁ, সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্বে যাবে। সাধারণ সঞ্চিতি কত? 20,000 টাকা। সাধারণ সঞ্চিতি 20,000 টাকা মালিকানা সত্ত্বে যাবে। সাধারণ সঞ্চিতি 20,000 টাকা মালিকানা সত্ত্বে যাবে। সাধারণ সঞ্চিতি। সো সাধারণ সঞ্চিতির সাথে আবার দাগ আছে, দেখো সাধারণ সঞ্চিতির সাথে কি আছে? দাগ আছে। তো সমন্বয় কি বলেছে দেখো, সাধারণ সঞ্চিতি নিট মুনাফা 1,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করো। সো এটা হচ্ছে কি? সংরক্ষিত আয় থেকে, সংরক্ষিত আয় থেকে বিয়োগ করতে হবে এবং সঞ্চিতির সাথে যোগ করতে হবে। সো সাধারণ সঞ্চিতির সাথে এটা যোগ করতে হবে। সাধারণ সঞ্চিতির সাথে, সাধারণ আচ্ছা, সাধারণ সঞ্চিতির সাথে সাধারণ সঞ্চিতি 20,000 যোগ 1,000 টাকা স্থানান্তর করতে হবে, টোটাল 21,000 টাকা যোগ স্থানান্তর, স্থানান্তর। ওকে, তো সাধারণ সঞ্চিতি কি করলাম? 1,000 টাকা বাড়ালাম।
সাধারণ সঞ্চিতি কাজ অঙ্কে। এবার বিক্রয় পরিবহন কোথায় যাবে? পরিচালন ব্যয়। সো এই অঙ্কে পরিচালন ব্যয়ের দরকার নাই। এবার সমন্বয়গুলো শুরু থেকে পড়ি। সমাপনী মজুত পণ্য 25,000 টাকা। সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ, এটা নির্ণয় করতে বলে নাই, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় যাবে। সো বিক্রিত পণ্যের ব্যয় আছে কত নম্বরে? বিক্রিত পণ্যের ব্যয়, আচ্ছা বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয়, আচ্ছা সমাপনী মজুত পণ্য। তাহলে আমাদের টোটাল বিক্রয়যোগ্য কত? 1,10,000 হচ্ছে নিট ক্রয়, এর সাথে মজুরি হচ্ছে 4,000। তাহলে নিট ক্রয় আর 4,000 কত? নিট ক্রয় এর সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে টোটাল ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে টোটাল কৃত পণ্যের ব্যয় 1,14,000 টাকা। এই 1,14,000 টাকার নাম কিন্তু কৃত পণ্যের ব্যয়। কি ব্যয়? কৃত পণ্যের ব্যয়। সো এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, পি যোগ প্রারম্ভিক কি হচ্ছে কৃত পণ্যের ব্যয় ইকুয়ালস টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সো এই দুটো যোগ করলে কি হবে? বিক্রয়যোগ্য। আর এই বিক্রয়যোগ্য থেকে বাদ দিতে হবে সমাপনী মজুত। সমাপনী মজুত, সমাপনী মজুত। তাহলে 25 আর 10 35, 35 আর 4 39, 1,39,000। আর সমাপনী মজুদ হচ্ছে 25,000। সমাপনী মজুদ কত? 25,000। সো এই 25 কাটাকাটি করলে এই ঘুরে ইকুয়ালস টু বিক্রিত পণ্যের ব্যয় 1,14,000। সো বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? 1,14,000 টাকা। আচ্ছা আচ্ছা, আমাদের ক নম্বরে কি ছিল? পরোক্ষ ব্যয়। পরোক্ষ ব্যয় মানে কি বলছিলাম? পরোক্ষ ব্যয় হচ্ছে পরিচালন ব্যয় আর অপরিচালন ব্যয়। ওকে, তা আমাদের ক নম্বরে পরিচালন ব্যয় কি কি ছিল? পরিচালন ব্যয় আমাদের ছিল হচ্ছে, দেখো পরিচালন ব্যয় এই যে আমরা লিখছিলাম বিজ্ঞাপন খরচ একটা, আর হচ্ছে বিক্রয় পরিবহন একটা। তো পরিচালন ব্যয় পরোক্ষ ব্যয় যদি নির্ণয় করতে বলছে, তাহলে কি যাবে? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কত? 4,000 টাকা হলো বিজ্ঞাপন খরচ, বিক্রয় পরিবহন হচ্ছে কত? 8,000। 4,000 আর হচ্ছে 8,000। বিজ্ঞাপন খরচ কত? 4,000। আর হচ্ছে বিক্রয় পরিবহন কত? 8,000। তাহলে টোটাল পরোক্ষ ব্যয় কত হবে? 8,000 12,000। তাহলে আমাদের উত্তর হচ্ছে 12,000 টাকা ক নাম্বারে। 12,000। দেখো আমাদের আর কোনো ছিল না, আর কোনো এখানে আমরা শুরুতে যে অ্যানালাইসিস করেছি সেই অ্যানালাইসিসে মাত্র কয়টা ছিল? দুইটা পরিচালন ব্যয় যোগ করলাম। আর যদি এখানে সাথে অপরিচালন ব্যয় থাকতো, যেমন ধরো ঋণের সুদ থাকতো, তাহলে এখানে কিন্তু ঋণের সুদও পরোক্ষ ব্যয়ের মধ্যে আসতো। কেমন? আচ্ছা, এবার আসো আমাদের ক্যালকুলেশন হচ্ছে গ নম্বরে ক্যালকুলেশন করি। তো আমাদের শেয়ার মূলধন হচ্ছে কত? 80,000 টাকা। আর সংরক্ষিত সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত এবং সাধারণ সঞ্চিতি দুইটা যোগ করলে 21, 1, 2, 3 যোগ 28,500। টোটাল সঞ্চিত উদ্বৃত্ত 49,500। তাহলে টোটাল মালিকানা সত্ত্ব 80,000 আর 49,500। আর দায়ের মধ্যে টোটাল কত? আচ্ছা, আমরা কি সমন্বয়গুলো কি রিডিং পড়েছিলাম? সমন্বয়গুলো একবার সমাপনী মজুত পণ্য কয় জায়গায় লিখেছি? চলতি সম্পত্তি নাই, বিক্রিত পণ্যের ব্যয় লিখেছি। মজুরি 1,000 টাকা বকেয়া আছে। আচ্ছা, বকেয়া মজুরি একবার মজুরির সাথে আমরা কি করেছি? যোগ করেছি। আর বকেয়া মজুরি আরেকবার কোথায় যাবে? চলতি দায়ে যাবে। এই যে বকেয়া মজুরি আরেকবার চলতি দায়, আমরা কি চলতি দায়ে লিখেছিলাম? বকেয়া মজুরি
লিখি নিই, তাহলে বকেয়া মজুরি কত টাকা, এখানে 1000 টাকা। তো সমন্বয়গুলো আমরা রিডিং পড়ি নেই। তাহলে 1 গেল, 2 এর কাজ গেল। অলিখিত ক্রয়, ক্রয়ের সাথে আমরা যোগ করেছি এবং প্রদেয় হিসাবের সাথে যোগ করেছি, দুইটা ডান। নিট মুনাফার টাকা সঞ্চিত স্থানান্তর, সঞ্চিত তহবিল স্থানান্তর, তাহলে এত টাকা সঞ্চিত তহবিল স্থানান্তর, তো সঞ্চিত তহবিলের সাথে আমরা যোগ করেছি আর সংরক্ষিত আয় নাই, তাই আমরা বিয়োগ করতে পারিনি। আচ্ছা, তাহলে এবার আমরা 50,000, এখানে হচ্ছে চলতি দায় হচ্ছে 58,000, তাহলে এটা হচ্ছে টোটাল, এই দুইটা যদি যোগ করি টোটাল মালিকানা সত্ত্ব, আর এটা হচ্ছে দায়, তাহলে এল প্লাস ওই দুইটা যোগ করলে এই তিনটা যদি যোগ করি দায় ও মালিকানা সত্ত্ব হবে। দেখো এটা হচ্ছে শেয়ার মূলধন, শেয়ার মূলধন কার অংশ, মালিকানা সত্ত্বের। আর এইটা হচ্ছে কি, এটাও কি বলতো, মালিকানা সত্ত্বের অংশ, সঞ্চিত উদ্বৃত্ত। তাহলে শেয়ার মূলধন এবং সঞ্চিত উদ্বৃত্ত দুইটা মিলে হচ্ছে মালিকানা সত্ত্ব, এই দুইটা মিলে হচ্ছে মালিকানা সত্ত্ব, আর এটা হচ্ছে দায়। সো দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলে কত হবে, 80, 1, 2, 3 যোগ আমাদের উত্তর হচ্ছে 1,87,500, তিনটা যোগ করলে কত হবে, 1,87,500। সো 1,87,500 কে আমরা কি লিখবো, মোট দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব। সো 1,87,500। তো দ্যাটস অল। তো সবাই আশা করি বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।